বড় আর মানে কি বাহু। আমার এই বড় বাহুটা ভেঙে গেছে। এখন এটা কিভাবে আমি স্লিং দিব? স্লিং মানে হচ্ছে ঝুলিয়ে রাখা, স্লিং ফ্যান বুঝতে না? স্লিং মানে হচ্ছে ঝুলানো। আমার আপার এক্সট্রিমিটি লোয়ার এক্সট্রিমিটি ঝুলিয়ে রাখো। এখন লার্জ আর্ম স্লিং কিভাবে দেবো? এই যে এটা হচ্ছে ত্রিকোণমিতিজ। ত্রিকোণমিতিজের কিছু অংশের নাম পয়েন্ট, ইন, সাইড, রেস অথবা বডি। যখন আমি আগে দেখবো তার কি ডান হাত ভেঙে গেছে না বাম হাত ভেঙে গেছে। যদি ওনার বাম হাত ভেঙে যায় তাহলে আমাকে আসতে হবে ডান পাশে, আর যদি ডান হাত ভেঙে যায় তাহলে আমাকে যেতে হবে বাম পাশে। এখন ওনার কোন হাত ভাঙছে আগে দেখতে হবে। আপনার কোন হাত ভাঙছে আগে পর্যবেক্ষণ করতে হবে। দেখলাম যে ওনার ডান হাতটা ভেঙে গেছে। কোন হাত ভাঙছে? ডান হাত ভেঙে গেছে। তাহলে আমাকে যেতে হবে কোন দিকে? বাম পাশে। আমার এই বাম পাশে নিতে হবে পয়েন্টটা। এই পয়েন্টটা থাকবে ওনার এই যে বাহুর নিচে। নিচে এই আমি বাহুর নিচে দিলাম। নিচে দেওয়ার পরে এখন তার যে হাতটা ভেঙে গেছে, হাতটা ভেঙে কি হচ্ছে? এখন মনে করেন যে ভাঙে এইভাবে বাঁকা হয়ে আছে, এইভাবে হয়ে আছে। তাহলে কি আমি এইভাবে টাইনা এটা স্লিং দিতে পারবো? পারবো না। যেভাবে আছে এইভাবে আমাকে স্প্রিন্টিং দিয়ে বেঁধে তারপর হসপিটাল বের করতে হবে। এখন দেখলাম যে না, নরমালি ইজিলি আমি রাখতে পারতেছি। সেই ক্ষেত্রে আমি এভাবে রাখলাম। রাখার পরে আমার এত টাইট লাগবে না, ইজিলি হবে। এই যে এই পাশটা দিয়ে আরো অনেকটা কাপড় কি হচ্ছে বেশি রয়ে গেছে। আমি কিন্তু এভাবে উঠাই দিলে, এভাবে বাঁধন দিয়ে দিলেই আমার হয়ে যাবে। আমার কি হয়ে যাবে? স্লিং হয়ে যাবে। বাট জিনিসটা সুন্দর করার জন্য আমি এখানে একটু ভাঁজ দিলাম। কাপড়টা কি করলাম? ভাঁজ দিয়ে সুন্দর করে দিলাম। এখন আর আমার এই পাশে কাপড়টা বের হয়ে থাকবে না। এটা সুন্দরের জন্য, এটা আপনার ইম্পর্টেন্ট না। এখন এই যে জাস্ট নিচে যে ইটটা, এই যে হাতটা যে উনি ঝুলে রাখছে, যদি না ধরে রাখতে পারে সেই ক্ষেত্রে ধরেন সাপোর্ট দিব। এইভাবে এক হাত ভাঙছে, আরেক হাত দিয়ে সাপোর্ট দিব, নাহলে আমি সাপোর্ট দিয়ে ধরবো, তারপরে আমি ঝুলাবো। ক্লিয়ার? তারপরে এই যে নিচে যে আরেকটা ইন্ড আছে, এই ইন্ডটা কি করব? এই পাশে নিয়ে আসবো। একটা হচ্ছে এই পাশে আনলাম, আরেকটা এই পাশে। এখন তার কোন হাত ভাঙছে? ডান হাত ভাঙছে না? আমার লার্জ আর্ম স্লিং, স্মল আর্ম স্লিং, কলার এন্ড কাপ স্লিং, তিনটা স্লিং যে হাত ভাঙছে ওই পাশে, ওই কাঁধের আমার এই যে কলার বোনের এখানে দেখেন খালি জায়গা আছে। সবাই হাত দিন, আছে খালি জায়গা আছে। এই জায়গাটায় আমি বাঁধন দিব। কি দিব? কি নট? ওই যে ডাক্তারি গিরা, রিপ নট, ডাক্তারি গিরা দিব ওই জায়গায়। ডাক্তারি গিরা দেওয়ার পরে এখন দেখেন আপনার এই যে কনুর পাশে এই কাপড়টা বের হয়ে আছে। এই কাপড়টা বের হয়ে আছে না? এই কাপড়টা আমি কি করব? সিফটি পিন, ক্লিপ, যে কোনো কিছু দিয়ে কি করব? আটকাই দিব। এখন আমার কাছে সিফটি পিনও নাই, ক্লিপও নাই, কোনো কিছুই নাই। এখন আমি কি করব? সেই ক্ষেত্রে আমি এভাবে কি করব? আমি এখানে মোড়াই দিব। কি দিব? মোড়াই দিব। এটা এসেনশিয়াল না। মোড়াই দিয়ে এটা এসেনশিয়াল কি সেটা খেয়াল করেছেন? এইখানে ঢুকাই দিব। জাস্ট হ্যাঙ্গিং করা। যদি হাতটা ফ্র্যাকচার হয়ে ব্যাক হয়ে থাকে, এটাকে টেনে আমরা সোজা করবো না। ব্যাক অবস্থা আছে, এই ব্যাক অবস্থা ওই যে ওইটা দেখে দেবে। কথা বুঝতে পেরেছে? এই যে ডিজাইন বা ডেকোরেশন বা সৌন্দর্য, এটা হলো সুন্দর করার জন্য। ইমার্জেন্সির সময় আপনাকে হচ্ছে হলো এসেনশিয়াল যেগুলো সেগুলোর প্রয়োগ করে দিতে হবে, নট আপনাকে সৌন্দর্য করার জন্য। যদি আপনারা যেহেতু বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরিকে রিপ্রেজেন্ট করবেন, তখন আপনি আপনার প্রেজেন্টেশনের জন্য এই সৌন্দর্যগুলো আপনি রাখলে ক্লাসটা প্রাণবন্ত হবে। আপনি যখন কোনো ইমার্জেন্সি মুভমেন্টে কাজ করবেন, তখন আপনাকে এসেনশিয়ালের উপরে কি করতে হবে? ওইটার উপরে আপনি এখন আমার লার্জার স্লিং কমপ্লিট। তারপরে দেখা গেছে যে আমার এটা কি করতেছে? মুভমেন্ট করতেছে। যাতে করে আমার এই হাতটা মুভমেন্ট না করে, তার কারণে আমি একটা সোয়াদ দিয়ে দিই। সোয়াদ দিতে হলে আমার আসতে হবে যেই হাতটা ভালো আছে, যেই পাশটা ভালো আছে এই পাশে আসলাম, এই পাশ দিয়ে আমি এইভাবে দিয়ে আসলাম। আয়শা তার যে ভালো হাতের বাহু এর নিচে বাঁধন দেবে। প্রত্যেকটা বাঁধনে রিপনট ডাক্তারি দিয়ে ইগরা। এখন যে আমি যে সোয়াদটা দিব, বাঁধনটা দিব, উনি তো রুগী, ভিকটিম, তার শ্বাস প্রশ্বাসেরও সমস্যা হতে পারে।
তখন আমি যখন আমার এই সোয়াদের বাদলটা দিব তাকে বলবো আপনি একটু জোরে নিঃশ্বাস নিয়ে ধরে রাখেন, জোরে নিঃশ্বাস নিয়ে ধরে রাখেন, ছেড়ে দেন। এখন আর তার ওই নিঃশ্বাস নিতে সমস্যা হবে না। এখন আমি এখানে কি 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 বাদল যেন দিব? রিপ নট। রিপ নট, ডাক্তারি বিরাম। বিরাম নাম কি? রিপ নট। রিপ নট বিরাম। এখন আমার এটা তুলনামূলক আর বলাছড়া করবো না। এখন তাকে আমি অ্যাম্বুলেন্সে বা হসপিটালে প্রেরণ করব। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছেন? তাহলে এটার নাম কি? লার্জ আর্ম স্লিং। কি নাম? লার্জ লার্জ আর্ম স্লিং। বড় বাহু হয়ে গেলে যেই স্লিং দিব সেটা। ওকে, গেল আমার লার্জ আর্ম স্লিং। এখন আসি আমি স্মল আর্ম স্লিং, মানে ছোট বাহু ভেঙে গেছে, সেক্ষেত্রে আমি কি করব? এটা আবার তিনটা ভাঁজ আছে। এটাতে কয়টা ভাঁজ দেই? তিনটা ভাঁজ। এই যে এখন ধরে রাখছি এটা হচ্ছে খোলা ভাঁজ। কি ভাঁজ? খোলা ভাঁজ। যেটা লার্জ আর্ম স্লিং দিলাম। এখন স্মল আর্ম স্লিং দিব চওড়া ভাঁজ। কি ভাঁজ? চওড়া ভাঁজ। এখন প্রশ্ন হচ্ছে চওড়া ভাঁজটা আবার কিভাবে দেব? আমি দুইয়ের অধিক দুইটা ভাঁজ দিব। একটা দিলাম, এই দুইটা দিলাম। এখন হয়ে গেল আমার কি? চওড়া ভাঁজ। যখন দুইয়ের অধিক দিব তখন হবে সরু ভাঁজ। কি ভাঁজ? সরু ভাঁজ। তাহলে দুইটা দিলে কি? চওড়া ভাঁজ। সেম ওনার জাস্ট এতক্ষণ ভাঙছে এই যে বড় বাহুটা, এখন ভাঙছে রিস্ট, ছোট বাহুটা ভাঙছে। সেক্ষেত্রে আমি কিভাবে তাকে স্লিং দিব? এখন আবার ওই পর্যবেক্ষণ করতে হবে আর কোন হাত ভাঙছে, ডান হাত না বাম হাত। যদি ডান হাত ভাঙে বাম পাশে, এখন আসি বাম হাত ভাঙছে, কোন হাত ভাঙছে? এই বাম হাতটা ভেঙে গেছে। সে অনুরূপ ভাবে আমাকে কি করতে হবে? কাপড়টা বিছাই নিতে হবে। নেওয়ার পরে হাতটা বিছাই নিলাম, নিচে যে পিনটা আছে এটা উপরে উঠে দিলাম। ভিকটিমের কি এভাবে ধরে রাখা যাবে না? ভিকটিমের হাতে তখন ধরে ধরে পুরো বসে থাকবে, খুলে ফেলতে হবে। খুলে ফেলে এটা তো ভালো হয়ে গেছে, এটা ভাঙতে নেই। ওটা যাবে, যে সেন্টেন্স চলে যাবে। দুই হাতে ওকে, এখন আমি কি করব? ওই যে শর্ত ছিল কি যেন? তিনটা স্লিং এ কোন পাশে বাঁধন হবে? যে হাত ভাঙছে ওই পাশে। তাহলে বাঁধন হবে কোন পাশে? ওই পাশে। এখানে যেন কি কি বাঁধন হবে? রিপ নট। রিপ নট, ডাক্তারি বিরাম দিলাম। দেওয়ার পরে এই যে অবশিষ্ট অংশটুকু কি করব? পিছনে আমি বুঝে দিব। কেন বুঝে দিব? কোনো কিছুতে যাতে আটকে উনি ব্যথা টান লেগে যাতে ব্যথা না পায়, শুধু সৌন্দর্যটা না, যাতে না পুরা আটকে দিলাম। দেওয়ার পরে আমি এই কাপড়টা কতটুকু বের করে রাখবো? আমার যে কনিষ্ঠ আঙ্গুল আছে, কনিষ্ঠ আঙ্গুলের লাস্ট গিরা পর্যন্ত বের করে রাখি এই অংশটা। কারণ কি? আমার এখানে যাতে দেখবো আমি রক্ত চলাচল করতেছি কি। রক্ত চলাচল করতেছি কিনা আমি কিভাবে বুঝবো যেন? নখে চাপ চিমটি মেরে ধরে রাখবো, ছেড়ে দেবো। যদি লাল হয়ে যায় তাহলে রক্ত চলাচল ঠিক আছে। এতটুকু বের করে রাখবো। রাখলাম। রাখার পরে সেম আমার সোয়াব কিন্তু বাধ্যতামূলক। চারটা স্লিং এ আমাকে কি দিতে হবে? সোয়াব ম্যান্ডেটরি। ক্লিয়ার? এখন আমার সেম ওই যে ভালো হাতের পাশে দেখতে হইব। ভালো হাতের পাশে আসলাম, আইসা এখানে আসলাম, আসার পরে কি দিব? সোয়াব। সোয়াব দেওয়ার পরে আমার এই স্মল আর্ম স্লিং কমপ্লিট। ক্লিয়ার? সোয়াব কি জানো? বাধ্যতামূলক। ওকে, আমার স্মল আর্ম স্লিং শেষ। এখন আসি কলার এন্ড কাপ। কলার এন্ড কাপ মুখস্থ রাখবেন। 20 মার্ক কিন্তু। ফাইনাল পরীক্ষা 6 মার্ক, 20 মার্ক। এখন দেখো কলার এন্ড কাপ। কলার এন্ড কাপ কাদেরকে দেওয়া হয়? আপনাদের ভাই ভাই কিন্তু প্রশ্ন আসতে পারে যে লার্জ আর্ম স্লিং ভেঙে গেলে বা লার্জ আর্ম স্লিং কাদেরকে দেওয়া হয়, স্মল আর্ম স্লিং কাদেরকে দেওয়া হয়, কলার এন্ড কাপ কাদেরকে দেওয়া হয়, সেন্ট জন স্লিং কাদেরকে দেওয়া হয়? উনি প্রশ্ন করছেন যে যে এই জায়গাটা ভেঙে গেলে কলার এন্ড কাপ দেওয়া হয় না। কলার এন্ড কাপ হচ্ছে দুষ্ট বালক। কি? দুষ্ট বালক বা ছোট বাচ্চাদের। ছোট বাচ্চারা কি বুঝে যে আমার হাত ভেঙে গেছে? সে কি নড়াচড়া করবে না? করবে।
তখন যদি নড়াচড়া করতে যায় ব্যথা পায় তাহলে অবস্থা কি হবে? অবনতি হবে। হাড়ে হাড়ে ঘর্ষণকে মস্তিষ্কে রক্তকরণ হয়ে মানুষ মারাও যেতে পারে। তো এখন তাকে কিভাবে আমরা স্লিং দিই? ওই যে কলারের কাপ দিতে কি বাস দিব যেন? সরু বাস। এটা তো চড়া বাস আছে, এটাই চড়া বাস আছে, জাস্ট আরেকটা বাস দিলে হয়ে যাবে আমার সরু। এই সরু হয়ে গেছে। এখন আবার দেখতে হবে ওই সেম কোন হাত ভাঙছে পর্যবেক্ষণ করতে হবে। যদি ডান হাত ভাঙে আমাকে বাম পাশে, যদি বাম হাত ভাঙে ডান পাশে। এখন আমি আবার আসলাম এই পাশে, মনে করলাম আমার ওনার বাম হাত ভেঙে গেছে, রাখলাম এখানে বর্ষিগিরা প্রবিস, কি গিরা যেন? বর্ষিগিরা প্রবিস দিব। এই দিলাম, এই যে পাশটা যাবে এই পাশটা ভিতর দিয়ে যাস। বর্ষিগিরা সবাই পারে না? পারেন না? এই যে দেখি আগে বর্ষিগিরা শিখি। এই দিলাম, পালাইলাম, পালানোর পরে এই যে লম্বা অংশটা কি করলাম? উপরের দিকে উঠাইলাম, উঠানোর পরে এদিক দিয়ে পালাইলাম, পালাইছি না? এই নিচ দিয়ে জাস্ট এটা ভিতর দিয়ে ঢুকাই দিব। কি করব? এটা এইটা ভিতর দিয়ে ঢুকাই দিলাম, ঢুকাই দিয়া এখন টাইট দিই। এই যে দেখেন একটা প্লাস চিহ্ন হয়েছে, দেখছেন প্লাস চিহ্ন হয়েছে? হওয়ার পরে এখন আমি তাকে কি করব? আস্তে এই তিনটা স্লিং এর শর্ত যেন কি কোথায় যেন বাঁধন হবে? যেই হাত ভাঙছে ওই পাশে। আমি এখন তাকে বাঁধন দিই। বুঝে দিলাম, বুঝে দেওয়ার পরে কি যেন ম্যান্ডেটরি সোয়াদ দিয়ে দিই। সোয়াদ দিয়ে আমি তাকে কি দিলাম? বেঁধে দিলাম। এখন সে যত বড় দুষ্টই হোক তাকে বলেন তো নাড়াচাড়া করার জন্য। আর নাড়াচাড়া করতে পারবে? এখন তাকে আমি কি করবো? অ্যাম্বুলেন্সে অথবা হসপিটালে প্রেরণ করব। বুঝছি সবাই? কলার এন্ড কাপ। এখন ওনার ইয়াতে আসি, ওষুধে আসি। যে কলার বন ভেঙে গেছে, কি বন ভেঙে গেছে? কলার বন, মেয়েদের বলে বিউটি বন, ওইটা ভেঙে গেছে। সেক্ষেত্রে আমি কি দিব বলেন তো? সেন্ট জন স্লিং। কি স্লিং? সেন্ট জন স্লিং। সেন্ট জন স্লিং। সেন্ট জন একজন ব্যক্তির নাম। এই বাঁধনটা উনি আবিষ্কার করছে বিধায় ওনার নামে নামকরণ করা হয়েছে। এখন প্রথমে দিছিলাম কি যেন? কি করছি? প্রথমে কাপড়টা বিছাই নিছি, তারপরে হাতটা বিছাইছি। এখন আমি হাতটা আগে বিছাই নিব। কি করব? হাতটা আগে কি করলাম? বিছাই নিলাম। বিছাই নেওয়ার পরে ওই যে লার্জ আর্ম স্লিং যেভাবে দিছি ওইভাবে পয়েন্টটা বাহুর নিচে দিলাম। দেওয়ার পরে নিচ দিক দিয়ে আমি কি করব? কাপড়টা উঠাই দিই। এই যে নিচ দিক দিয়ে আমি কাপড়টা উঠাই দিলাম। উঠাই দেওয়ার পরে এতক্ষণ ছিল যেই হাত ভাঙছে ওই পাশে বাঁধন আছে। এখন উনি ভিকটিমের আঘাত পাইছেই ডান পাশে, বাম পাশে। এখন কি আমি এখানে বাঁধন দিতে পারবো? তাহলে আমাকে কি করতে হবে? অপোজিট কাঁধে। এই জিনিসটা 100 থেকে 99% লোক ভুল করে। কি ভুল করে? যে লার্জ আর্ম স্লিং এর সময় ওই ডান হাত ভাঙছে, বাম পাশে বাঁধন দিচ্ছে। স্মল ও সেম, কলার কাপড় সেম, সেম যেন আবার উল্টা করতেছে, যে হাত ভাঙছে এই পাশে বাঁধন দিচ্ছে। এই জিনিসটা ভুল করে। এই জিনিসটা আপনারা সবাই মনে রাখবেন। লার্জ আর্ম স্লিং, স্মল আর্ম স্লিং, কলার এন্ড কাপ স্লিং, যে হাত ভাঙছে ওই পাশের কাঁধে বাঁধন। আর সেন্ট জন স্লিং যে হাত ভাঙছে অপর পাশে বাঁধন। ওকে, এখন আমি তারপরে আমি এটাকে ধরব। এখন সুন্দর করে আমি এটা এখানে বাঁধন দিয়ে দিই। বাঁধনটার নাম যেন কি? সেন্ট জন স্লিং। রিপ নট, ডাক্তারি বিভাগ।
বাংলা বললে ভুল হবে না, ডাক্তারিরা বলবে, বাট অনেক সময় নাম্বারের একটা ব্যাপার থাকে। হ্যাঁ, ওই সেম আগের মতো এই জায়গাটা কি করতে হবে, মোড়াই দিতে হবে। মোড়াই দেওয়ার পরে ঢুকাই দিলাম, তারপরে কি জন্য বাধ্যতামূলক, সোয়াব। তাকে আমি এখানে একটা সোয়াব দিয়ে দিলাম। এখন আমার সেন্টেন্স স্লিপ কমপ্লিট। তাহলে কয়টা গেল, 4টা। আপনাদের পরীক্ষায় এই 4টা স্লিং থাকবে 100% বাধ্যতামূলক। এখন আসি ব্যান্ডেজ, অবশ্যই প্র্যাকটিক্যাল। হ্যাঁ, থিওরিক্যাল আপনার ভাইও প্রশ্ন করবে। হ্যাঁ, করতে পারবেন, সমস্যা নাই। তাইলে এই 4টা স্ট্রিং আগে তাহলে প্র্যাকটিস করেন 5 মিনিট 10 মিনিট সময়। কয় মিনিট সময়? যদি করেন করতে পারেন। হ্যাঁ, এটা হচ্ছে কি ত্রিকোণী ব্যান্ডেজ। এটা কিভাবে পাই? একটা 38 ইঞ্চি বর্গাকার কাপড়কে আড়াআড়ি ভাবে কাটলে আমি এই দুইটা ত্রিকোণী ব্যান্ডেজ পাবো। 38 ইঞ্চি বর্গাকার কাপড়কে 38 ইঞ্চি বর্গাকার কাপড়কে আড়াআড়ি ভাবে কাটলে যেই দুইটি টুকরো পাওয়া যায় ওইটাকে কি বলে? ত্রিকোণী ব্যান্ডেজ। ওকে, এখন আমি স্লিং দেখলাম কিভাবে হাত ভেঙে গেলে, কলার বোর্ড ভেঙে গেলে তাকে স্লিং দিয়ে আমি হসপিটালে নিয়ে যাব। এটা ছিল আমার আপার এস্টিমেটির কাজ। লোয়ার এস্টিমেটি কিভাবে দেয়? ওই যে পা কি করে অনেক সময় দেখবেন হসপিটালে গেলে পা স্লিং এ বাঁধ দিয়ে ঝুলাই রাখে, ওই জাস্ট ওইভাবে ঝুলাই রাখা, এটা হচ্ছে পায়ে লোয়ার এস্টিমেটি গেল। এখন আসি ব্যান্ডেজে। কিসে? ব্যান্ডেজে। ওনার আমার মানব দেহের যে কোনো শরীর কেটে যেতে পারে, যেতে পারে না? কেটে যেতে পারে, ফেটে যেতে পারে, থেতলায় যেতে পারে। সেক্ষেত্রে আমি রোগীটাকে বা ভিকটিমকে কিভাবে ফার্স্ট এড করব, কিভাবে ব্যান্ডেজ করব, সেই জিনিসটা সামান্য ধারণা দেওয়ার চেষ্টা করবো। এখন প্রথমে মাথা থেকে আসি। কি থেকে আসি? মাথা থেকে আসি। আমি ধরে নিলাম এখন ওনার মাথার তালুতে, কিসে? তালুতে আঘাতপ্রাপ্ত হয়েছে। কি হয়েছে? আঘাতপ্রাপ্ত হয়েছেন। এখন আমার ফেটে গেছে বা ছিলে গেছে, রক্ত বের হচ্ছে। প্রথমে আমি কি করব? ওইখানে যেমন সোয়াদ বাধ্যতামূলক ছিল, কি ছিল বাধ্যতামূলক? সোয়াদ। কেন? যাতে আমার নড়াচড়া না। এখানে হচ্ছে আমার পেট বাধ্যতামূলক। কি? পেট। যে কোনো ব্যান্ডেজ করার আগে আমাকে পেট দিতে হবে। যে কোনো ব্যান্ডেজ করার পূর্বে আমাকে কি দিতে হবে? পেট দিলে। পেট দেই কেন? ক্ষতস্থানটাকে ঢেকে রাখার জন্য। ক্ষতস্থানটাকে ঢেকে রাখার জন্য, এই পেটটাকে ধরে রাখার জন্য যা ব্যবহার করা হয় ওইটাই কি? ব্যান্ডেজ। ক্লিয়ার? ওকে, প্রথমে দেখি আমি ওনার উপরিভাগ কেটে গেছে বা ফেটে গেছে, সেক্ষেত্রে আমি কি করব? কিভাবে ব্যান্ডেজ করব। আপনি ইচ্ছা করলে এটা বড় রাখতে পারেন অথবা কাজের সুবিধার্থে ছোট করতে পারেন। আমি একটু ছোট করে নিলাম। নেওয়ার পরে প্রথমে এখানে প্যাড দিব। কি দিব? প্যাড দিয়ে চাপ দিব। ওনার তো মাথা ফাটছে, হাত তো আর কিছু হয় নাই, হাত দিয়ে বলবো একটু ধরেন। তখন আমি আমার এই কারিকুলাম বা প্রস্তুতি নিলাম। নেওয়ার পরে এবার বলবো হাত ছেড়ে দেবো। হাত ছেড়ে দেওয়ার পরে এভাবে ঢেকে দিব। ঢেকে দিয়ে এই যে দুই পাশে যে দুইটা ইন্ড আছে, কি আছে জানো? ইন্ড আছে। এই দুইটা ইন্ড আমি এখানে এখন বেঁধে দিব। এখন আমি কি করবো? এখানে বেঁধে দিব। এই পাশটা আমার যাতে করে একটু টাইট রাখতে হবে, যাতে আমার ওই প্যাড যেন লুজ না হয়ে যায়। দেখছি সবাই? এখন জাস্ট আরেকটা বাধা দিয়ে দিলে আমার কি হবে? লিড লট হয়ে যাবে। তারপরে আমি এই কাপড়টা এখানে বসাই দেব।
দিলাম। দেওয়ার পরে আমার যে নিচের যে অংশটুকু আছে এটা এদিকে ঘুরে দিলাম। ঘুরে দেওয়ার পরে এই যে অংশটুকু আছে এগুলো কি করবো আমি বুঝে দিব যাতে করে বের হয়ে না থাকে। উপর মতো করে এই জায়গাটায় ঘুরে দিই। বাস এই হয়ে গেল আমার কিসের ব্যান্ডেজ? মাথার তালুর ব্যান্ডেজ, মাথার উপরিভাগের ব্যান্ডেজ। এখন দেখবো ওনার কপাল ফেটে গেছে, কপাল ফাটতে পারে বা সাইডে ফাটতে পারে, সেটা কিভাবে ব্যান্ডেজ দেব? সহজ হিসাব, জাস্ট শুধু দেখা কি। আর যদি নাক টাক ফেটে যায়? কোনো সমস্যা নেই, লো ব্যান্ডেজ আছে। আগে আসি শেষ করি। কপালে কি দিতে হবে জানো? প্যাড। প্যাড দেওয়ার পরে এই জাস্ট এভাবে দিলাম। দেওয়ার পরে এই পাশে এখানে আমি রিপ নোট দিব। হ্যাঁ, প্যাডের উপরে কি দিব? রিপ নোট দিলাম। দেওয়ার পরে এই অংশটুকু এখানে কি করব? এটা কি যেখানে ফেটে গেছে ওই অংশের উপরে গেরোটা পড়বে? হ্যাঁ, ওই অংশের উপরে গিয়াটা দিব যাতে রক্ত চলাচলটা কম করে। মানে ওখানে একটু চাপ সৃষ্টি থাকে। হ্যাঁ, বাস এগুলো কপালে। এখন হচ্ছে আমার কান ফেটে গেছে, অনেক সময় ফেটে যায় না? কান ফেটে যায়, থুতনি ফেটে যায়, সেক্ষেত্রে আমি কিভাবে ব্যান্ডেজ করব? আমাদের পরীক্ষার মূলত মাথার উপরিভাগ একটা, কান চোয়াল একটা, আর হচ্ছে হাতের তালু, তারপরে হচ্ছে পায়ের তালু, এগুলো ধরবে। বাকিগুলো তেমন একটা ধরবে না। তারপর আমি দেখাই দিচ্ছি। গেল এটা। এখন হচ্ছে চোয়াল। কি যেন? চোয়াল। কি যেন বাধ্যতামূলক? প্যাড। প্যাড দিলাম। প্যাড দিয়ে তারপরে আমি ব্যান্ডেজ করব। ব্যান্ডেজ করার পরে আমার মাথার উপরিভাগে একটা থাম নোট দিব। এই জাস্ট এই যে দেখেন, এই উঠাই দিলাম। এই বুঝতে পারছি? এখন এটাকে আমি লুজ করব। লুজ করে একটা অংশ দিব কপালের দিকে, আরেকটা অংশ পিছনের দিকে। দেখছি সবাই? লুজ করে একটা দিছি কপালের সাইডে, একটা দিছি পিছনের সাইডে। আর প্যাড কোথায়? থুতনিতে। এখন আপনার কান ফেটে যেতে পারে, তাইলে আমার এই প্যাডটা কোথায় হবে? যেই কানটা ফেটে গেছে ওই কানে এখানে টাইট করব, যাতে করে আমার এখানে একাধিক জায়গায় লাগে তখন একাধিক জায়গায় লাগলে আপনার ওই ইয়াটা এটা একটু ভারী করে ই করে দিবেন, প্রশস্ত করে নেবেন। যেমন মনে করেন আপনার কানও ফেটে গেছে, এখানে একটা প্যাড দিলেন, থুতনি ফেটে গেছে, থুতনিতে প্যাড দিলেন। দেওয়ার পরে তারপরে আপনি ব্যান্ডেজটা করবেন। তখন এইটাকে বেশি প্রাধান্য দিতে হবে। এই সিস্টেম রাইট। যেইখানে ফেটে গেছে আমার ওই পাশটা কি করতে হবে? প্যাড দিতে হবে, প্রাধান্য দিতে হবে। এখানে আবার রিপ নট। কি নট যেন? রিপ নোট। রিপ নট পালন দিলাম। দেওয়ার পরে এই অংশটুকু যে কোনো এক পাশে আমি বুঝে দিব। ক্লিয়ার? ওকে, এইগুলো আমার থুতনি, কানের চোয়াল। হ্যাঁ, আপনি প্যাড যেগুলো কিছু দিয়ে দিতে পারেন। আমার টার্গেট হচ্ছে রক্ত বন্ধ করা। এখন আপনি এটা অনেক ভারী, এটা অনেক ভারী। দেখা গেছে প্যাড যখন তৈরি করব এরকম ভারী হয়ে যায়, তো আপনি এখানে দিলে ব্যান্ডেজটা করলে তখন তেমন একটা কার্যকরী হবে না। তখন এটা কি করতে হবে? পাতলা করতে হবে, ছোট করতে হবে, যাতে করে আমার এখানে ভালো করে চাপ লাগে। আচ্ছা, গেল, এটা গেল। এখন আসি আমার যে কোনো চেস্টের যে কোনো এক পাশ, চেস্টের যে কোনো এক পাশে কি হয়েছে আমার? কেটে গেছে, ছিলে গেছে। সেই স্থানটা আমরা কিভাবে ব্যান্ডেজ করব? চেয়ার একটা বোর্ড সব চিকেন ব্যান্ডেজ করব।
এডাররা রোলার ব্যান্ডেজ ইউজ করে না, ফার্স্ট এডাররা ব্যবহার করেই চিকুন ব্যান্ডেজ। ওকে, এখন ওনার এই পাশে কি হয়েছে, ছিলে গেছে বা কেটে গেছে, তখন এই পাশে আমি একটা প্যাড দিলাম, প্যাড দিয়ে কি করলাম, চাপ দিলাম, চাপ দিয়ে ওনাকে বললাম ধরে রাখেন, ধরে রাখেন, ধরে রাখার পরে এই যে আমার পয়েন্টটা আছে, কোনটা আছে, পয়েন্টটা, তাইলে আমার যাবে এই পাশে, যদি এই পাশে ছিলে যেত তাহলে আমার পয়েন্টটা আসলে হইলে এই পাশে, এখন ছিলছে এই পাশে, এই পাশে দিলাম, দেওয়ার পরে ওনার এইখানে একটা রিপ নট হবে, এখানে কি হবে, রিপ নট। দিলাম। এই যে অংশটা এটা আবার এটার সাথে রিপ নট হবে। এখন আমার এই পাশটা যতটুকু টাইট করা যায়, তাহলে আমার এটা কি থাকবে না, ব্যান্ডটা থাকবে না, ব্যান্ডটা চেপে থাকবে না, ক্লিয়ার। এইভাবে আবার আপনার ওই যে পেটের নাড়িভুঁড়ি কেটে যায়, কি কেটে যায়, নাড়িভুঁড়ি কেটে যায়, কেটে গেলে ওই পেটটা কি থাকবে, এইখানে থাকবে। এই 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 ব্যান্ডেজটা দেওয়ার পূর্বে ওই পেটটা দিয়ে সুন্দর করে এই জায়গাটা বেঁধে তারপরে আমাকে এই ব্যান্ডেজটা দিতে হবে। চেস্ট পেট দুইটা একসাথে, ক্লিয়ার। যেই পাশে কেটে গেছে ওই পাশটা প্রাধান্য দিতে হবে বেশি। যদি আরো বেশি বাড়তি করে সেক্ষেত্রে কি হবে, যদি আরো বেশি তাহলে আমার বড় করে নিতে হবে, ব্যান্ডেজ বড় করে নিতে হবে। এখন আসি এই কাঁধের উপরি ভাগ কি হয়েছে, অনেক সময় পড়ে যায়, কি হয়ে যায়, ছিলে যায়, ছিলে যায় না, সেক্ষেত্রে আমি কিভাবে তাকে ব্যান্ডেজ করব, কি যেন বাধ্যতামূলক, প্যাড দিলাম, আমি প্যাড দেওয়ার পরে এদিক দিয়ে দিলাম, নেওয়ার পরে এই যে এই পাশটা আবার সেই ওই দিক দিয়ে যাবে, কি আমার যে যে ক্ষতস্থান, ওই ক্ষতস্থানটার উপর দিয়ে যাবে, এটা আইসা এই পাশে ভুলের নিচে তার বাঁধন, এখানে কি দিব, রিপ নট। আপনারা জাস্ট এটা খেয়াল রাখেন, প্রথমে কি করছি, এটা উপর দিক দিয়ে দিছি, দেওয়ার পরে এইটা আবার এদিক দিয়ে আসছে, আনার পরে এটার উপর দিক দিয়ে আসছে, আইসা কি হয়েছে, তারপরে এদিক দিয়ে বাঁধন হয়েছে, রিপ নট। এর নিচে যে একটা কাপড় প্যাড করছেন এটাও একটু খেয়াল রাখতে হবে। এই প্যান্টটার উপরে যাতে করে আমার ওটা কি দুইবার দিলাম কেন, ওটার উপরে যাতে চাপ থাকে, প্যাডটা ক্লিয়ার। যদি না সরে আর কি। এটা হচ্ছে কাঁধের ব্যান্ডেজ গেল, এটা আর কি থাই, আপনার থাই কেটে গেছে, এই পাশটা কেটে যেতে পারে বা যে কোনো একটা জায়গা কেটে গেছে, প্রথমে সেম আগের মতো করে কি দিব, প্যাড দিব, প্যাড দেওয়ার পরে তারপরে আবার এই পাশে বাঁধতে হবে, এই পাশে বাঁধনটা দিলে তাহলে আমার এই পাশে থাকবে, টাইট থাকবে, ক্লিয়ার। আমার এই পাশে কাটতে পারে বা থাই আপনার যেই পাশে ক্ষতস্থান থাকে তার অপোজিট সাইডে বাঁধনটা থাকবে, আপনার এটা ডিসপ্লেস হওয়ার সম্ভাবনা থাকবে না, সেটাই আর কি বলা হচ্ছে। ওকে, গেল এটা। এখন আমার এই যে হাতের এই যে কোনো এক পাশে কেটে যেতে পারে, কেটে যেতে পারে না, ওকে, তালু, রাইট, হাতের তালুটা আমি দুইভাবে দিতে পারি, আওয়াজ দিয়ে দিতে পারি অথবা সরু আওয়াজ দিয়ে দিতে পারি। আগে দেখতে হবে আমার তালু কোন অংশে কাটে, তালুতে কাটছে না এদিকে কাটছে, যেদিকে কাটে ওইদিকে কি প্যাড দিলাম, প্যাড দেওয়ার পরে ব্যান্ডেজ করি, এই অংশ
ছোট যে কাপড়টুকু বের হয়ে আছে ওই কাপড়টুকু ভালো করে মুড়ে নিব। তারপরে আমরা এখানে আলুর ভিতরে যদি ছুরি ঢুকে যায় তাহলে কি হবে ভালো লাগে? তালুর মাঝখান দিয়ে ছুরি এদিকে ঢুকে এদিকে বের হবে, তখন কি করবে? এটা হচ্ছে কি দুই দিকে প্যাড দিতে হবে স্যার। আমার তালুর পেন্ডিস। এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বের হয়ে গেছে। স্যার তাহলে প্যাড দুই দিকে দিতে হবে না? না তখন ফ্যান ইউজ করা যাবে, তো রোলার ইউজ করতে হবে। রোলার। বলি আমার প্যাড দুই ধরনের। কয় ধরনের? ফ্ল্যাট প্যাড বলবেন নাকি? ওকে, আমার প্যাড হচ্ছে কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে ফ্ল্যাট প্যাড, সোজা এই যে এতক্ষণ যা দেখাইলাম, কি করলাম, যা দেখাইলাম। আর একটা হচ্ছে আমার এই যে রোলার। রোলার প্যাড। এই ঘোরানোর পরে জাস্ট করলাম। গ্রামে দেখেন না, ভুসা বাড়িতে গেলে মাথায় একটা ইয়ে দেয়, কি দেয়? ওই যে বিড়া বাঁধে না, বিড়া বিড়া। বিড়া 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 বলে এটাকে, বিড়া না, বিড়া বলে মনে হয়, তাই না? হ্যাঁ, হ্যাঁ? এই বিড়াটা সে বলতে এইভাবে করে বিড়া বাঁধা বলতে নেই আর কি। বিড়া পাঠাইয়া এটাকে যতটুকু ক্লোজ করা যায়। এটা ধরেন আপনার এই যে কাপড়গুলো দেখেন, ত্রিপুরা কাপড়, আপনি যখন অ্যাক্সিডেন্ট করবেন, রিয়েল সিনারিতে করবেন, তখন কি এই ধরনের কাপড় আপনার সাথে থাকবে? জি না স্যার। তার মানে হাতের কাছে তখন যেটা করবেন সেটা দিয়ে আপনাকে কি করতে হবে, কাজ করতে হবে। টাইমটাকে যেভাবে সেভ করা যায় সেটাও করতে হবে। এই যেমন এই যে আমাদের স্টাফে যেটা করতেছে, সেটা করতে আপনার অনেক সময় লাগবে না, ইচ্ছা করলে সেটাকে এইভাবে ইয়ে করতে পারবে, তাই না? আমাকে টাইমও সেভ করতে হবে। শেষ, লাস্ট একটা ইয়ে আছে। যাই হোক, এই যে এইভাবে পাকাইয়া তারপরে ওই হাতে তালুর করে দিতে হবে। দেওয়ার পরে ওই যে ওই ছুরিটা বের হয়ে গেল, উপর দিকে চলে আসলো। তারপরে আমি বেন্ডিজটা দিব, এর উপরে দিব। ধরেন এই ছুরিটা যেদিকে ঢুকছে, ঢুকলো না, আর এদিকটা তো বের হচ্ছে, দুটো দিক পাশে। Just এই জিনিসটাকে তখন কাপড় দিয়ে কি করবো, প্যাডের মতন আটকায় দিব, কিন্তু ছুরি আমরা টান দিয়ে এই করতে পারবো না। এই জিনিসটা বুঝতে পেরেছেন? প্যাডে যেরকম দিতে পারে, এই রিংয়ে ছুরিটা জাস্ট ফাঁক রাখতে হবে, বুঝতে পেরেছেন? তাহলে এর দুই ধরনের, একটা ফ্ল্যাট প্যাড আর একটা হচ্ছে লিকুইড। ক্লিয়ার? এই রিংয়ের মতো করে পেঁচাই দিব। বের হয়ে যায়। যতটুকু ওই আমার ক্যারেক্টারকে কাভার করবে, কাভার না করে ততক্ষণ পর্যন্ত আমাকে ইনভেস্ট করতে হবে। কাভার করে তারপর জিপার দিয়ে আমি রেডি করে দিব। না না না, ছুরি বের করা আপনার কাজ না। এটা অপারেশন আপনি থিয়েটারে করে। ওই ডাক্তার কোন ছুরি হোক, পেরেক হোক, যাই হোক, কোনো কিছু আমরা বের করবো। যেইভাবে আছে এইভাবেই ব্যান্ডেজ দিয়ে আমরা হসপিটালে প্রেরণ করবো, ডাক্তারের কাছে পাঠাবো। ডাক্তার বুঝবে যে এটা কিভাবে বের করবে, করবে না কি করবে। ওটিতে নিয়ে দিচ্ছি। যাই হোক, এই ছিল আমাদের সেম হাতের কাজ মতোই। ওকে, ঠিক আছে, না স্যার, আমরা কি ফার্স্ট এডার, ওই যে পা, হাত, নারী, পুরুষ ওগুলা কোনো ভেদাভেদ নাই। আমার কাজই হচ্ছে আমার এই ভিকটিমের অবস্থার যেন অবনতি না হয়। ওকে, প্যাড দিয়ে যেটা করতেছেন, আর যদি পায়ের ভিতরে এরকম ছুরি ঢুকে যায় বা লোহা ঢুকে যায়, প্যাড ঢুকে যায়, সেক্ষেত্রে ওই সেম দুই পাশে দুটো রিং বানাবেন প্যাডের মতনই। রিংটার কাজ হচ্ছে জাস্ট আপনার এই যে প্যারেকটা যাতে করে কি হলো, প্যাড দিলে কি চাপ খেয়ে যাবে না, আর রিংটার কাজ হচ্ছে কি প্যারেকটাকে আলাদা করে রাখা, বাট আপনাকে ওইদিকে আবার ব্যান্ডেজেরও কাজটা করে দিচ্ছে, বুঝতে পেরেছেন? এই পয়েন্টটা থাকে উপরের দিকে, তাহলে আমার বাঁধনটা দিতে সুবিধা হবে। এই এখন আমার পুরোটা পা দেখে
তারপরে এখন আমি এই অংশগুলো দিতে হবো সুন্দর করে দিয়ে দিই।